পৃথিবীতে এমন যুদ্ধবিমান আছে যার নাম বোয়িং F-47 নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স, যেটা বর্তমান পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর, রহস্যময় এবং অদৃশ্য ভুতুড়ে যুদ্ধবিমান। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শীতল যুদ্ধ, এগুলো সবই আমাদের এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের দিকে নিয়ে গেছে। গত শতাব্দী জুড়ে সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের অধিকারী দেশটি যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা মাত্র 3টি দেশ, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়। এবং এখন আমাদের হাতে 6 প্রজন্মের যুদ্ধবিমান থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং এবার ইউরোপ এটির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। তারা সকলেই পরবর্তী প্রজন্ম তৈরি করেছে। ভবিষ্যতের যুদ্ধবিমান তৈরির জন্য তৈরি প্রোগ্রামগুলি যা বিশ্ব কখনো দেখেনি তার চেয়েও মারাত্মক। এই ভিডিওতে আমরা তাদের নিজ নিজ প্রোগ্রামগুলি একবার দেখে নিই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জিএডি দিয়ে শুরু করি। পরবর্তী প্রজন্মের বিমান আধিপত্য প্রোগ্রাম বা সংক্ষেপে এনগ্যাড হল মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের প্রোগ্রাম, যার মধ্যে পরবর্তী প্রজন্মের আমেরিকান যুদ্ধবিমান তৈরি হবে। এই প্রোগ্রামে তৈরি অন্যান্য সিস্টেমের সাথে মিলিত হয়ে এই ফাইটারটি সবচেয়ে চ্যালেঞ্জিং অপারেশনাল পরিবেশেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আকাশে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি অর্জনের জন্য বহুমুখী ভূমিকা পালনের ক্ষমতা থাকা সত্ত্বেও এন্ড গেম ফাইটারটি দীর্ঘ অগ্রগতির সাথে চালিত হবে, বিশেষ করে 3টি মূল। স্টিলথ এমন একটি অগ্রগতি যা কেবল এক প্রজন্মের ফাইটার আগেও এখানে ছিল, তবে এটি স্পষ্টতই এমন একটি যা এখানেই থাকবে। বিমান বাহিনী 2019 এবং 2020 অর্থবছরের দ্বিবার্ষিক অধিগ্রহণ প্রতিবেদন অনুসারে এন্ড গেম ফাইটারটি সামগ্রিকভাবে তার স্টিলথ বৈশিষ্ট্যগুলিকে সর্বাধিক করে তোলে। ত্রিভুজাকার আকৃতি এবং কোনো ঐতিহ্যবাহী উল্লম্ব স্টেবিলাইজার না থাকায় এটি ইতিহাসের প্রথম ফাইটার যা এই ধরনের নকশা দিয়ে উন্মোচিত হয়েছে, কারণ নকশাটি বিপ্লবী। B2 স্পিরিট অ্যাক্টিভ এর সক্রিয় প্রবাহ নিয়ন্ত্রণের ধারণাটি জীবন্ত না হওয়া পর্যন্ত একটি বিমানকে বায়ুতে রাখার জন্য সর্বদা উল্লম্ব স্টেবিলাইজারের প্রয়োজন ছিল। নো কন্ট্রোল বিমানের চারপাশের প্রবাহকে ক্রমাগত সামঞ্জস্য করার জন্য কম্পিউটার মস্তিষ্ক ব্যবহার করে, যা এটি পাখিদের মতোই আকাশে উঠতে পারে। বিমানে এর ফলাফল উচ্চ স্তরের স্টিলথ, যদিও এটি খুব একটা খরচ হয় না। এটি কিছুটা হলেও যুক্তিসঙ্গত যে কেন B2 এর দাম 2 বিলিয়ন এবং কেন কংগ্রেস করেছে। 1 দশকেরও কম সময়ের মধ্যে এনগ্যাডের জন্য 10 বিলিয়নেরও বেশি বাজেট করা হয়েছে। আরও উন্নত স্টিলথের জন্য এনগ্যাড ফাইটার সম্ভবত তার সমস্ত জ্বালানি এবং অস্ত্র অভ্যন্তরীণভাবে বহন করবে। ফাইটারটিকে বিশাল হতে হবে, 70 ফুটেরও বেশি লম্বা। এর বিলাসবহুল অভ্যন্তরীণ স্থানের সাথে ফাইটারটি আমেরিকান সীমান্ত উন্নত সেন্সর থেকে বেরিয়ে আসার জন্য সর্বশেষতম উন্নত সেন্সর দিয়ে পরিপূর্ণ হতে পারে। এনচ্যান্ট ফাইটারগুলির তাৎক্ষণিক পরিবেশ মাইল প্রশস্ত হবে, কারণ এটি শনাক্ত করতে সক্ষম হবে লক্ষ্যবস্তু, বন্ধুত্বপূর্ণ এবং চিরতরে দূর থেকে আকর্ষণীয় স্থান। এই ক্ষমতা ফাইটারটিকে নজরদারি, পুনর্বিবেচনা এবং লক্ষ্য অর্জন বিমান হিসাবে দ্বিগুণ করতে সক্ষম হবে। যে সেন্সরগুলি এটি সম্ভবত করে তোলে সেগুলি সর্বাধিক সংযোগের সাথে আসে এবং এইভাবে বহরের অন্যান্য সদস্যদের সাথে তার ডেটা ভাগ করে নেওয়ার ক্ষমতা রাখে। 6 প্রজন্মের হোক বা না হোক, মার্কিন নৌবহরের প্রতিটি সদস্যকে ধরে রাখে। রিয়েল টাইমে প্রাসঙ্গিক তথ্যের বিশালতা, সেন্সরগুলির নির্ভুলতা সর্বোচ্চ রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিমানের লাগানো রাডারগুলি সরিয়ে ফেলবে, যাতে বিমানের ফিউজলেজে ইলেকট্রনিকভাবে কনফিগার করা স্মার্ট স্ক্রিনগুলি একত্রিত করা যায়। এর ফলে সেন্সর সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং নেটওয়ার্ক অভিযোজন যোগ্যতা বৃদ্ধি পায়। এটি যোগাযোগেও সহায়তা করে, বহর জুড়ে এবং শেষ পর্যন্ত রিমোট কন্ট্রোল সক্ষম করে। ফলস্বরূপ শিশু যুদ্ধটিকে মিশনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে ঐচ্ছিকভাবে পরিচালিত করার জন্য ডিজাইন করা হয়েছে। 1 নম্বর উন্মুক্ত স্থাপত্য লেজার অস্ত্র যা ভূমিতে, বাতাসে, সমুদ্রে এমনকি মহাকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বন্দুক, ক্ষেপণাস্ত্র, সাবসনিক, ট্রান্সোনিক এবং সুপারসোনিক উড়ানে সক্ষম ATP ইঞ্জিন, যার বিকাশে $6 বিলিয়ন বেশি খরচ হয়েছে।
অনুগত উইংম্যান, সেরা ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা, এভিওনিক্স এবং যোগাযোগ, এইসবই শেষ গ্যাট ফাইটারের ওপর আশা করা যায়। কিন্তু এই উন্মুক্ত প্রযুক্তি সত্ত্বেও দশকের পর দশক ধরে ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রকে শিখিয়েছে যে একটি বিমান যত উন্নতই হোক না কেন, তার সর্বদা আরও ভালো হওয়ার সুযোগ থাকবে, বিশেষ করে যখন নিকটতম প্রতিপক্ষরা দিন দিন আরও কাছাকাছি হয়ে উঠছে। ফলস্বরূপ ইঞ্জিন ফাইটারটি উন্মুক্ত স্থাপত্যের সাথে আসবে, যা ফাইটারকে নতুন আপগ্রেডগুলি সহজেই এবং দ্রুত গ্রহণ করতে সক্ষম করে। এইভাবে ফাইটার ক্রমাগত খাপ খাইয়ে নেবে এবং যুদ্ধক্ষেত্রে এমন চ্যালেঞ্জ ছিল যা বিরোধী সামরিক বাহিনীর অগ্রগতি দ্বারা প্রবর্তিত হয়েছিল। সহজভাবে বলতে গেলে ষষ্ঠ প্রজন্মের এনগ্যাট ফাইটারকে 2030 সালের দশকে মাঠে নামার কয়েক বছর পর সপ্তম প্রজন্মের এনগ্যাট ফাইটারে উন্নীত করা যেতে পারে। 6 প্রজন্মের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শীর্ষে থাকতে এবং টিকে থাকতে এটি এবং আরও অনেক কিছুর প্রয়োজন। শেষ পর্যন্ত আধিপত্য। গ্যাট ফাইটার এবং আরও 3টে প্রধান প্রতিযোগী ইউরোপ, রাশিয়া এবং চীনও তাদের নিজস্ব 6 প্রজন্মের ফাইটার প্রোগ্রাম দিয়ে বলয় তৈরি করেছে। তাদের প্রত্যেকেই তাদের নিজ নিজ দেশগুলি অফার করতে পারে এমন সবচেয়ে উন্নত স্থানীয় এবং বিদেশি প্রযুক্তি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। ইউরোপ একটি মহাদেশ হওয়ায় ইতিমধ্যেই তার ষষ্ঠ প্রজন্মের ফাইটারকে দুটি পৃথক হিসেবে নিয়ে কিছুটা নাটকীয়ভাবে তৈরি হয়েছে। একই কারণে প্রোগ্রামগুলি তৈরি করা হয়েছে এফ গ্যাস এবং টেম্পেস্ট, এফসিএস এবং টেম্পেস্ট। ফ্রান্স, জার্মানি এবং স্পেন সংক্ষেপে এফ কাস্টের জন্য ভবিষ্যতের যুদ্ধবিমান ব্যবস্থা তৈরি করতে একত্রিত হয়েছিল, যেখানে ব্রিটেন, ইতালি এবং সুইডেন দ্য টেম্পেস্ট তৈরি করেছিল, তবে উভয় মিত্র দেশগুলি দ্বারা তৈরি ইউরোপীয় প্রোগ্রাম। এফসিএসি এবং টেম্পেস্ট অবশেষে একত্রিত হওয়ার জন্য নির্ধারিত ছিল বলে মনে হচ্ছে এবং সেই লক্ষ্যে পদক্ষেপ ইতিমধ্যেই চলছে। এই প্রোগ্রামগুলির ফলে তৈরি ফাইটারগুলি একই সাথে নজরদারি, পুনরুদ্ধার, ইলেকট্রনিক যুদ্ধ, কমান্ড এবং নিয়ন্ত্রণের কাজ পরিচালনা করার ক্ষমতা সহকারে সক্ষম হবে। অত্যন্ত সংবেদনশীলতার মতো দীর্ঘ অগ্রগতির মাধ্যমে এগুলি সম্ভব হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং দ্বারা সহায়তাপ্রাপ্ত সেন্সরগুলি যুদ্ধক্ষেত্রের পিকাসো স্তরের মান আঁকতে সাহায্য করে, যা পাইলটকে হুমকি থেকে দূরে রাখতে সক্ষম করে। অনুগত উইংম্যান এবং একটি নমনীয় সফটওয়্যার চালিত ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা এই কাজটি আরও সহজ করা হয়, যা পরিবেশগত এবং পরিস্থিতিগত অবস্থায় পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাইয়ে নেয়। যদিও পাইলটকে এই সমস্ত প্রযুক্তি দিয়ে প্রশংসিত করা হবে, তবুও ফাইটারটি আসলে পাইলটের প্রয়োজন নাও হতে পারে, কারণ এটি মনুষ্যবিহীন এবং ঐচ্ছিকভাবে মনুষ্যবিহীন অপারেশন মোডের জন্য নির্ধারিত। বিশাল জ্বালানি ট্যাঙ্ক গুলি দীর্ঘ পরিসরের সাথে এই ক্ষমতাগুলিকে শীর্ষে রাখে এবং সর্বশেষ ইউরোপীয় অস্ত্রগুলি এফক্যাস এবং টেম্পেস্টের মধ্যে অতুলনীয় প্রাণঘাতিতা প্রদান করে। 6টি দেশ, 8টি আন্তর্জাতিকভাবে স্বনামধন্য কোম্পানি এবং $15 বিলিয়ন বেশি বাজেটের এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এই যুদ্ধবিমানটি 2000 সালের মধ্যে পরিষেবায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বেশ কার্যকর হবে। মিগ-1, মিগ-41 হল ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রতিযোগিতায় রাশিয়ার প্রবেশ। এটি একটি স্টেলথ ইন্টারসেপ্টর বিমান এবং একটি ভারী যুদ্ধবিমান হবে বলে আশা করা হচ্ছে, যা বিংশ শতাব্দীর মাঝামাঝি এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পরিষেবায় প্রবেশ করবে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানটিকে মিগ-41 হিসাবে মনোনীত করেনি, তবে এটি করেছে। এই আনুষ্ঠানিক নামটি আমি শিখেছি কারণ এটি একটি মিগ বিমান যার একটি প্রকল্প কোড 41-এর সাথে সম্পর্কিত। তবে এর পরিকল্পনার নাম যদিও ইংরেজিতে অনুবাদ করলে রুশ, এর অর্থ দীর্ঘপাল্লার বাধা দেওয়ার জন্য সম্ভাব্য বিমান জটিল, যা ঠিক এর জন্যই ডিজাইন করা হয়েছে, যা যে কোনো ধরনের শ্রেষ্ঠত্ব থেকে বিরোধিতাকে রোধ করে এবং বিদ্রুপাত্মকভাবে। ষষ্ঠ প্রজন্মের অন্যান্য যোদ্ধাদের জন্য বিমান শ্রেষ্ঠত্বই অনুসন্ধান করা হচ্ছে। মিগ-41 তার নিজস্ব অনুসন্ধানের শীর্ষে পৌঁছাতে নিশ্চিত করার জন্য আরএসকে এর মহাপরিচালক মেগ ইলিয়া তারাশেঙ্কো অনুমান করেছেন যে বর্তমান বিকাশাধীন অ্যাডেলিয়া 30 ইঞ্জিন দ্বারা চালিত বিমানটি 4.3 গতিতে সজ্জিত হতে সক্ষম হবে। ক্ষেপণাস্ত্র বিরোধী লিজার মহাকাশের সীমানা এমন উচ্চতায় কাজ করতে সক্ষম হবে এবং একটি মনুষ্যবিহীন সংস্করণ থাকতে পারে। ইলিয়ার মতে এগুলি প্রায় প্রতিটি ষষ্ঠ প্রজন্মের যোদ্ধার মধ্যে উপস্থিত বৈশিষ্ট্যগুলির পাশাপাশি একটি বৃহৎ এয়ারফ্রেম, অনুগত উইংম্যান, অত্যন্ত উন্নত ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা সহ অন্যান্য বৈশিষ্ট্যগুলির সাথেও যুক্ত। মিগ-41 2025 সালের মধ্যেই তৈরি করা সম্ভব। তাহলে রাশিয়া এবং আমেরিকার ষষ্ঠ প্রজন্মের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর চীনের কি হবে? চেংডু অ্যারোস্পেস কর্পোরেশন প্রধান ডিজাইনার
চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ডক্টর ওয়াং হাংফেং ঘোষণা করেছিলেন যে চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের উপর প্রাক গবেষণা শুরু করেছে। 2019 সালের জানুয়ারিতে প্রজন্মের বিমান ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই কর্মসূচি 2035 সালের মধ্যে কার্যকর হবে। 6 প্রজন্মের বিমান তৈরির অন্যান্য দেশগুলির মতো পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানটি ও পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হবে, যা চীনের জন্য বছরের পর বছর ধরে নিখুঁত করা হয়েছে। এই পঞ্চম প্রজন্মের পরীক্ষামূলক স্তরটি হল J-20-তে পরিপূর্ণ। সক্ষমতার জগৎ J-20 হল এখন পর্যন্ত চীনের সবচেয়ে সক্ষম যুদ্ধবিমান। স্টেলথ জেটটি তার রাডার ক্রস সেকশন কমাতে একটি সামগ্রিক পদ্ধতি ব্যবহার করে। ফর বডি, পরিবর্তিত রাডার রেডোম এবং ইলেকট্রোকন্ডাক্টিভ ক্যানোপিতে স্টেলথ শেপিং ব্যবহার করা হয়েছে, কারণ ডাইভারলেসে সুপারসোনিক ইনলেটগুলি রাডার প্রতিফলন দূর করে স্টেলথ কর্মক্ষমতা উন্নত করেছে। ডাইভার্টার এবং বিমানের ত্বকের মধ্যে ডুয়াল ইঞ্জিনগুলি J-20-কে সর্বোচ্চ ম্যাক 4.2 সারফেস সিলিং 66,000 ফুট গতিতে ঠেলে দিয়েছে এবং দুটি বহিরাগত জ্বালানি ট্যাঙ্কের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 3,400 মাইল পরিসরে যেতে দেয়। এভিওনিক্স এবং অস্ত্রশস্ত্রের দিক থেকে এটি গ্রহের ব্যাসার্ধের চেয়ে অনেক কম। ধরা যাক J-20, F-22 র্যাপটর এবং F-35 লাইটেনিং II উভয়ের সাথে ভালোভাবে মেলে এমন যথেষ্ট পরিমাণে পরিপূর্ণ এবং J-20 তৈরি করে এমন এই বৈশিষ্ট্যগুলি একাধিকবার আপগ্রেড করা হবে এবং তারপরে চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটারে সংহত করা হবে। তাই চীন, রাশিয়া, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিমানের ইতিহাসে সবচেয়ে বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের প্রতিনিধিরা এই ভিডিওতে আলোচিত ষষ্ঠ প্রজন্মের ফাইটার ছাড়া আর কেউই নন। এখন রিং সেট করা হয়েছে যখন বিশ্ব দুটি জিনিসের অপেক্ষা করছে।